আসসালামু আলাইকুম। আমার ফ্রিজে আমি কি রেক্সিন বিছিয়েছি? এটা আনাজ সরকার আইডি থেকে আপু কমেন্ট করেছিল। তো আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আপু, আমি আমার ফ্রিজে রেক্সিন বিছিয়ে নিয়েছি। আসলে ফ্রিজে যদি রেক্সিন বিছানো থাকে তাহলে কালো যে আমার ফ্রিজে যে তাকগুলো আছে হোয়াইট কালারের, তো ওগুলো না দেখা যায় সব সময় হাঁড়ি পাতিল রান্না করে রাখতে গেলে ওগুলো কিন্তু অনেক সময় ঘষাতে নষ্ট হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমি ওইভাবে রেক্সিন বিছিয়ে রেখেছি। তো আপু অনেকদিন আগে আমাকে কমেন্ট করেছিল, যদিও কমেন্টের রিপ্লাইটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এই দিক থেকে কিন্তু চুলায় রান্না হচ্ছে। তো আমার আপুরা বলবেন তো যে আসলে আজকের ব্লগটা আমি কোথা থেকে শুরু করেছি। আজকে আর বলবো না যে আমি আমার ব্লগটা কোথা থেকে শুরু করেছি। যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই হয়তোবা রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে আমি আমার ব্লগটা আজকে কোথা থেকে শুরু করেছি। যাই হোক, কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এখানে আমি কিছু টুকটাক আর কি সবজি বাজার এনেছি জবাকে দিয়ে। তো এখানে খিরাই, শসা, ধনিয়া পাতা, তো এগুলো আসলে ফুরিয়ে গিয়েছিল। তো হঠাৎ করে না ইদানিং কেন যেন আমার খুব আর কি ভাতের সাথে খুব সালাডটা খেতে ইচ্ছে করছে। তো শসাটা তেমন একটা পাওয়া যাচ্ছিল না বাজারে, বেশিরভাগ এই খিরাইটাই পাওয়া যাচ্ছে। তো খিরাইটা না কেমন যেন একটু তিতা তিতা লাগে আর কি, তো এই কারণে শসাটা খেতেই ভালো লাগে। তো আরেকদিন তো খিরাই কেটেছিলাম, এত প্রচুর পরিমাণে তিতা ছিল। তো জবার আব্বু আর কি তখন বলল যে খিরাই কাটার সময় খিরাইয়ের ২ পাশের অংশটা কেটে ভালো সাথে খিরাইয়ের গায়ের সাথে ঘষে নিলে আম এক একটা সাদা একটা কষের মতো বের হয়। ওটা যদি বের হয়ে যায় তাহলে নাকি খিরাইটা খেতে আর তেমন একটা তিতা লাগে না। তো যাই হোক, স্যারের বুদ্ধিমতো আমি সেই কাজটাই একদিন করেছি। তারপর দেখলাম যে সত্যি তেমন একটা পরে তিতা লাগে না। তো এরপর থেকে খিরাই খেতে তেমন একটা আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো যেকোনো সবজি আনলে আমি যেহেতু বাজারে সবজিগুলো একেবারে খোলামেলা অবস্থাতে থাকে। আর বাসায় আনার পর হাত দিয়ে যখন ধরি মনে হয় যে অনেক ধুলাবালি সবজির মধ্যে লেগে আছে। এই কারণে কিন্তু আমি সবজি আনলে আগে ধুয়ে তারপর আর কি ফ্রিজে রাখি। আর যখন খুব বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি তখন আর কি ওই সময়টা না পেলেও ওইভাবেই তখন আবার রেখে দেই। তো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিব। তো অল্প পরিমাণে কিছু ধনিয়া পাতা আগে আমি ধুয়ে নিলাম। এতগুলো ধনিয়া পাতা এখন বাছতে গেলে আসলে অনেকটা সময় লেগে যাবে। শীতও শেষ, আমার পছন্দের অনেক জিনিসগুলো আমি খাওয়া থেকে আবার হয়তোবা ১ বছর বিরত থাকবো। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন, হয়তোবা আবার যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আর কি আবার আমার পছন্দের সবজিগুলো খেতে পারবো। এখানে কিন্তু আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে এরপর আর কি মাছটা দিয়ে দিব। আজকে কিন্তু আমি অনেক, অনেক কাজ করেছি। বিশেষ করে আমার এই ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল, A to Z কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো পরবর্তীতে কাজ দেখাতে গিয়ে আমি দেখলাম ভিডিও এডিট করতে, করতে আমি প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছি। পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা ২ ভাগে ভাগ করি। কাজগুলো ছিল একদিনেরই। আমি ভিডিওর শুরুতে আমার আপুদেরকে একটা প্রশ্ন রেখেছিলাম। যাই হোক, প্রশ্নের উত্তরটা এখন আমিই দিয়ে দিচ্ছি। গতকালকে আমি ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা আমি ঠিক সেখান থেকেই শুরু করেছি। তো যাই হোক, আসলে কিচেনটা একটু ঝাড়া মোছা করব, পরিষ্কার করব এবং রোজা উপলক্ষে কিচেনের মধ্যে আমি সব কিছু যেন হাতের কাছে পাই সেভাবে কিচেনটাকে সাজিয়ে নেব। তো অলরেডি কিন্তু আমি সেই ভিডিওটা ৭ মিনিট বেশি সম্ভবত ৪৩ সেকেন্ডের একটা ভিডিও গতকালকে আমি শেয়ার করেছি। গতকালকে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এতগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে। তো একদিনে যদি ২ টা করে ভিডিও দিতে পারতাম তাহলে মনে হয় যে তাড়াতাড়ি ভিডিওগুলো শেষ হয়ে যেত।
তো সেখানে আমার কিছু ভালোবাসার আপুরা আমাকে কমেন্ট করেছে যে, "আপু তুমি যদি একদিনে ২ টা ভিডিও দাও তাহলে আরো খুশি হব।" তো আমি জানি না যে আমার এই প্রতিদিনের কাজকর্মগুলো আমার আপুরা এত পছন্দ করে। আসলে কি যে ভালো লাগে তাদের কাছে আমি নিজেও জানি না। তো আমি যখন দেখলাম যে ২-৩ টা ঐরকম কমেন্ট এসেছে, তো কমেন্টটা আসার পরই আমি ৭ টার দিকে আমি ওই রান্নার ঘরটা যে সাজিয়েছি, গুছিয়েছি তো ওই ভিডিওটা আরকি শেয়ার করি। তো দেখলাম মাশাআল্লাহ আমার সব আপুরা অনেক পছন্দ করেছেন এবং সুন্দর কমেন্ট করেছেন। সত্যি কথা বলতে ভালোবাসা অর্জন করাটা খুব আ কঠিন কাজ। আসলে ভালোবাসা হয়তোবা হারাতে সময় লাগে না। তবে ভালোবাসা দিয়ে কাউকে ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখতে সেটা কিন্তু আসলে অনেক একটা কষ্টসাধ্য বিষয়। আমি দেখেছি যে আমার আপুরা আমার লাইফস্টাইল ব্লগগুলো সত্যিই খুব পছন্দ করেন। বিশেষ করে আমার ঘরের কাজকর্মগুলো। গতকালকে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে, "আপু তুমি কি রোজার মধ্যেও এত কাজ করতে পারবে?" আসলে আপুর নামটা যেহেতু আমি স্ক্রিনশট দিয়ে রাখি নাই, তাই নামটা নিতে পারলাম না। তো আসলে না আপু, আমি রমজান মাসে মোটেও এতগুলো কাজ করতে পারব না। কারণ এত কাজের মধ্যে যদি রমজান মাসেও থাকি, তাহলে দেখা যাবে কি যে আমার নামাজ কালাম বা কোরআন শরীফ পড়া এগুলো কিছুই করা হবে না। আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছি যে রমজানের আগে আমি সবগুলো কাজ যতদূর পারি সবকিছু এগিয়ে রাখার জন্য। তাহলে দেখা যাবে যে হয়তোবা হ্যাঁ, ১ মাসে অনেক কিছুই নোংরা হবে, ময়লা হবে। তবে সেটা হয়তোবা রোজা রেখে আমি করতে পারব না। তবে যদি রোজা আমার ভাঙতি পড়ে সেক্ষেত্রে গিয়ে তখন আরকি ধোয়া মোছার কিছু কাজ আমি করতে পারি। আর নয়তোবা না। তো এ কারণে আগে থেকেই সবগুলো কাজ আমি করে নিচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। শীতের সবজির মধ্যে আমার টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি এই ৩ টা সবজি আমার অনেক বেশি পছন্দের সবজি। তো আসলে এবার এত ব্যস্ততার মধ্যে সময় কাটালাম, আমি না পারি নাই ওইভাবে কোনো কিছু ফ্রোজেন করতে। একটু পরিমাণে বেশি করতে চেয়েছিলাম। আবার পরিমাণে যদি একটু বেশি সবজি ফ্রোজেন করে ফেলি, তো সেক্ষেত্রে দেখা যাবে আবার ফ্রিজে অন্যান্য কিছু আমি রাখতে পারব না। ফ্রোজেন আইটেম দিয়েই সবজির অর্ধেকটা আরকি ফ্রিজের অর্ধেকটা ভরে যাবে। তো এ কারণে চিন্তা ভাবনা করে বেশি একটা কিছু ফ্রোজেন করিনি। অল্প করেছি। এখনো পর্যন্ত সিমটা ফ্রোজেন করতে পারিনি। ওটা করার চিন্তা আছে। আর এদিক থেকে আমি হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটাও যেহেতু হয়ে গেল, এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে ডালটা নামিয়ে নিব। তো আজকে আমি আরকি কিচেনটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে এরপর পুরো কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিব। আসলে যেহেতু রোজার সময় ক্যাবিনেটের মধ্যে আমার যে জিনিসগুলো আছে ওগুলো দেখা যায় বারবার তালা চাবি খুললো, তারপরে এটা সেটা বের করো আবার রাখো, একটা বিরক্তিকর বিষয়। তো আমার পুরাতন একটা কাঠের র‍্যাক আছে। অলরেডি গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। তো ওই কাঠের র‍্যাকটার মধ্যে আমি রাখবো সবকিছু গুছিয়ে। আর এই যে আমার লাল র‍্যাকটা দেখতে পাচ্ছেন, তো এই র‍্যাকটা এই পাশে রাখার পর আমার মনে হচ্ছে যে আমার চলাফেরা করতে একটু কষ্ট। এরপর এই পাশে আমি যে রাইস কুকারগুলো রেখেছি, ওটাও না কেমন অন্ধকার হয়ে আসে। আর আমার এই সাইডটা যদি একটু খোলামেলা না থাকে, তাহলে আমি আসলে কাজ করে কোনো স্বস্তি পাই না। তো এই কারণে আমার এই বড় কিচেন র‍্যাকটা এখান থেকে আমি সরিয়ে ফেলবো। এটা আসলে ভাঙাও যায় না। যদি ভাঙা যেত তাহলে এটাকে ভেঙে ভাঁজ করে তারপরে আমি সুন্দর করে হয়তোবা একটা বস্তার মধ্যে ভরে রেখে দিতাম। এটা যেহেতু এই অবস্থাতেই আছে, তো চিন্তা করলাম এটা আমি ঘরে নিয়ে অন্য একটা কাজে লাগাবো। আর এখানে ছোট ২ টা র‍্যাক রাখবো। আর এখানে যেহেতু আমার চালের বালতিটা রাখা আছে, তো চালের বালতি দেখা যায় নিচের অংশে রাখলে ওটা বারবার বের করাও একটা ঝামেলা। তো দেখি যে কিভাবে কি গুছানো যায়। আসলে কয়েকদিন যাবৎ রান্না করতেই আমি এগুলো কিভাবে সাজাবো, গুছাবো এরকম চিন্তা ভাবনা করতেছিলাম।
তো মাথার মধ্যে যদি একটা কোনো কাজের চিন্তা ঢোকে না, তো ততক্ষণ পর্যন্ত আমি ওটা যতক্ষণ পর্যন্ত আমি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি স্বস্তি পাবো না। এটা আমার একটা বড় বদঅভ্যাস বলতে পারেন। তো আমি এটা নিয়ে আসছি এই রুমে। তো চিন্তা করলাম এখানে আমি জুঁইয়ের কিছু বই রাখবো। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বাসাটা এখন আমার কাছে এত ছোট লাগে, আমি কোনো কিছু রেখে আমি শান্তি পাই না। তো মনে হচ্ছে যে বাসাটা যদি আরেকটু বড়সড় হতো তাহলে আমি সবকিছু রেখে শান্তি পেতাম। তো আমার মেয়েরা শুধু বলতেছে, "তোমার বাসাতে জায়গা নাই।" তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস আরকি আমি বানাতে চেয়েছিলাম। তো আমার ঘরে আসলে একটু জায়গা নাই। বাড়তি যে একটা জায়গা থাকবে সেখানে যে আমি আমার প্রয়োজনীয় জিনিসটা বানিয়ে রাখবো, তো সেটার একেবারেই জায়গা নাই। তো জবার একটা পড়ার টেবিল খুব বেশি দরকার। ২ বোনের বইগুলো একসাথে রাখতে গেলে দেখা যায় ওই টেবিলটা একেবারেই নড়বড় একটা টেবিল। তো ওটার অবস্থা খারাপ হয়ে যায়। আর ২ বোনের বইগুলো একেবারে এলোমেলো করে ফেলে। তো চিন্তা করলাম জুঁইয়ের বইগুলো আলাদা করে তারপরে এই র‍্যাকটার মধ্যে আমি রেখে দেই। আর উপরের তাকে আমি কোরআন শরীফটা রেখে দিলাম। আমার খুব ইচ্ছে ছিল যে একটা কোরআন শরীফ যে রাখার স্ট্যান্ড আছে ওটা আনার জন্য। তবে কোনোভাবেই সেই সময়টা পাচ্ছিলাম না বা পাইও নাই। আমি এত দৌড়ঝাঁপের মধ্যে আছি, সামনে যেহেতু বাসায় মেহমান আসবে। আর এদিক থেকে দেখেন আমি এই র‍্যাকটা এখানে নিয়ে আসলাম। আর এটা আমার সেই কাঠের ২ তাকের একটা কি বলবো? এটা ছোট্টখাটো, এটা আসলে ক্যাবিনেট বলা যায় না। আমি শখ করে এটা ৳৫০০ দিয়ে বানিয়েছিলাম। তো আমি যেভাবে বলেছিলাম ওই লোকটা ওইভাবে বানাতে পারে নাই। তো আমি কি করেছি অফ ক্যামেরাতে সবকিছু গুছিয়ে নিয়েছি। তবে আজকে সবকিছু গুছানোর আগে একদম সবকিছু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কারণ এগুলো ধোয়া মোছার কাজ আর শেয়ার করতে ভালো লাগে নাই। তো সবকিছু সাজিয়ে গুছিয়ে নেয়ার পর আপনাদের কাছে কিচেনটা দেখতে কেমন লেগেছে অলরেডি কিন্তু আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিন্তু এই যে সবকিছু রান্নাবান্না শেষ করে রমজান মাসে যেন এই যে প্লেট, বাটি এগুলো হাতের কাছে একটু বেশি লাগে। এ কারণে একেবারে হাতের কাছেই গুছিয়ে নিয়েছি। যা, যা দরকার এটা সেটা যেন আমার খোঁজাখুঁজি না করতে হয়। তো এরপর আমি চলে আসছি গোসল করে ভাত খাওয়ার জন্য। তো এখন আমি ভাত খাবো। ভাত খেয়ে তারপর আরও কিছু কাজ আছে সেটাও করে নিবো। আ এরপর রাতের বেলা ক্যামেরাটা অন করেছি। তো আদা রসুন ছুলে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে রমজান উপলক্ষে ওইভাবে এখন আমি ছোলা, বুট, পেঁয়াজু যাই আছে আমি কোনো কিছু ফ্রোজেন করতে পারি নাই। যদি সময় থাকে করব। বাসায় যেহেতু মেহমান অলরেডি চলে আসবে ২-১ এর মধ্যে। তো মাফিয়া ইশরাত মিশু আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আপু তুমি কি পানি দাও অ্যাকোরিয়ামে? আমার অ্যাকোরিয়ামে অনেক আয়রন হয়। কি করব আপু একটু বলো প্লিজ।" আসলে আপু পানিতে যদি আয়রনের পরিমাণ বেশি থাকে তাহলে সে পানিতে মাছ পালা সত্যিই খুব কষ্ট। দেখা যায় এতে করে তাড়াতাড়ি করে অ্যাকোরিয়ামের পানিটা খুব দ্রুত আরকি লাল হয়ে যায় বা একেবারে সবুজ হয়ে যায়। আবার অ্যাকোরিয়ামটা একেবারে একটা পিছলে ভাব হয়ে যায়। তো যেহেতু পানির সমস্যা, তো সেখানে তোমার অ্যাকোরিয়ামে মাছ রাখতে সত্যিই একটু কষ্ট হবে। বেশি আয়রনযুক্ত পানিতে মাছ রাখলে দেখা যায় অনেক মাছ মারা যায়। আবার অ্যাকোরিয়ামটা খুব দ্রুত ময়লা হয়। এখন আপু আমি তোমাকে কি করতে বলতে পারি বলো? তো একটা কাজ করতে পারো, যদি ২-১ দিন পর, পর অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করে দিতে পারো, সেক্ষেত্রে ভালো হবে। আর তাতে আসলে দেখা যায় কি কষ্টটা একটু বেশি হয়। কারণ অ্যাকোরিয়াম ছোট হলে একেবারে কোনো কথা নাই। তো আমার যে মিডিয়াম সাইজের অ্যাকোরিয়ামটা আছে, ওটার পানিটা যদি ২-১ দিন পর, পর আমি চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু সত্যিই একটু কষ্টকর হয়ে যায়। তো হয়তোবা মাছ পালা তোমাকে বন্ধ করে দিতে হবে। আর না হলে ২-১ দিন পর, পর পানি চেঞ্জ করে ভালো পানিতে মাছগুলো আরকি রাখতে হবে। এটা ছাড়া তো আর কিছু করতে বলতে পারছি না আপু তোমাকে। তো যাই হোক আসলে মাঝে, মাঝে আপুদের কমেন্ট আসে। কমেন্টের রিপ্লাইগুলো ওইভাবে দিতে আমার একটু দেরি হয়ে যায়। তো আমি কি করব বলো আপু? এত ব্যস্ততার মধ্যে থাকি, তার মধ্যে অনেক সময় কমেন্টসগুলো আমি আলাদা করতে পারি না। যার কারণে কিন্তু উত্তরটা দিতে দেরি হয়ে যায়। তো আশা করছি আমার ভালোবাসার আপুরা এই জিনিসটা বুঝতে পারবেন।
রাসেল ডলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। ভাজির মধ্যে কেন কর্নফ্লাওয়ার দিলে একটু জানায়ও প্লিজ। তো আমি সেদিন কিন্তু রোল তৈরি করেছিলাম। রোল তৈরি করার জন্য আমি যে সবজি ভাজিটা করেছিলাম সেখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এই কারণে কিন্তু আমি আ আরকি কর্নফ্লাওয়ার না দিলে না ওটা একটু আঠালো হবে না। আর আমি রোলটাও খুব ভালোভাবে তৈরি করতে পারব না। এই কারণে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম। তো আসলে উত্তরটা দেরিতে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এপাশ থেকে আমি নাস্তা বানিয়ে নিয়েছি সন্ধ্যার। তো জবাকে বারবার ডাকাডাকি করছিলাম যে, "তাড়াতাড়ি চলে আসো, নাস্তাটা খেয়ে নেই।" তো আজকে কিন্তু চায়ের মধ্যে কফি দিয়েছি। এত প্রচুর পরিমাণে কাজ করেছি আজকে। একদম শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আর কফি দিয়ে একটু চা খেলে না শরীরটা বেশ চাঙ্গা, চাঙ্গা লাগে। তো চা দিয়ে কিন্তু কফি খেতে ভালোই লাগে। আমি প্রায় সময় আরকি খেয়ে থাকি। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।